এখন আমরা হচ্ছে আমাদের মেইন ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। দেখো, আমরা যেটা বলতেছিলাম, সবার প্রথমে আমরা যেটা একটু আমাদের জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা জিকেটা কিভাবে পড়ব। জিকেটা কিভাবে পড়ব, তো জিকে পড়ার ক্ষেত্রে আমরা দেখো, আমি তোমাদেরকে প্রথমত একটা কথা বলি। আমি এখানে তোমাদেরকে জিকে ক্লাসটা, যে জিকের যে ফুল যে সিলেবাস, হ্যাঁ, ফুল সিলেবাস আমি তোমাদেরকে পড়াবো। ফুল সিলেবাসটা তোমাদেরকে পড়াবো এবং এখানে আমি মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে কিছু এক্সাম নিব এবং ফুল সিলেবাসটা কভার করে দেবো। তো আমার ক্লাস করলে তোমাদের জিকে নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। তো কি করবা, সবার শুরুতে ক্লাসটা করবা, সবার শুরুতে কি করবা, ক্লাসটা করবা। দেন আমি ওই ক্লাসের নোটটা দিয়ে দেবো। নোটটা তোমরা যে টেলিগ্রাম গ্রুপে আসো, টেলিগ্রামে দিয়ে দেবো নোটটা একবার রিভাইজ দেবা। দেন বিগত বছরে আমাদের মেডিকেলে, ডেন্টালে এবং বিসিএসে যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো সলভ করবা। ওই টপিক থেকে যে কোশ্চেন আসছে ওই কোশ্চেন সলভ করবা। এরপর যদি এক্সট্রা পারো, অন্যান্য প্রতিযোগিতামূলক মানে আমাদের কম্পিটিটিভ এক্সামে যেগুলো, যেমন হচ্ছে আমাদের চাকরির পরীক্ষায়, এরপর হচ্ছে গিয়া ঢাবি, রাবি এবং ভার্সিটির যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, এগুলো পারলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকগুলো আছে ওইখান থেকে কোশ্চেন সলভ করবা। এই যে আমাদের 4টা ধাপ, এই 4 ধাপের পর আমাদের জিকে নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন কথা হয়েছে ভাইয়া, তাহলে সিলেবাসটা আসলে কি? সিলেবাসটা আসলে কি? তো সিলেবাস হচ্ছে আমাদের, সাউন্ড একটু কম শোনা যাইতেছে? না, আমি তো ঠিকই শুনতে পাইতেছি। তোমরা একটু জানাও তো যে সাউন্ড নিয়ে প্যারা আছে কি না। হ্যাঁ, ক্লাস আমাদের কেবলমাত্র শুরু হয়েছে, আমরা এখন পর্যন্ত পড়ার মধ্যে যাই নাই। ওকে, তাহলে দেখো, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কি, আমরা এই 4টা ধাপে যে ক্লাস করব শুরুতে, 2 নম্বরে কি ক্লাসের লেকচারটা দিয়ে দেবো, ওই নোটটা একবার রিভাইজ দেবা। 3 নম্বরে কি তোমাদের হচ্ছে গিয়ে বিগত বছরগুলোতে মেডিকেলে, ডেন্টালে এবং হচ্ছে গিয়ে বিসিএসে, এই 3টা মেডিকেল, ডেন্টাল, বিসিএসে যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো সলভ করবা। এর বাইরে যদি তুমি পারো তাহলে হচ্ছে ঢাবি, রাবি, গুচ্ছ এবং বিভিন্ন আমাদের চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো সলভ করবা। এখন কথা ভাইয়া, তাহলে সিলেবাসটা আসলে কোথায়? তো ঝামেলাটা হয়েছে তোমাদের ব্যাচ থেকে একটু, যে এখন তোমাদের সিলেবাস যে আসলে কি হবে কেউ বলতে পারে না। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এই টপিক থেকে প্রায় হচ্ছে গিয়ে আমাদের 5টা 6টা কোশ্চেন চলে আসতো, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। তো ধারণা করা হইতেছে যে এই যে আমাদের সরকার পরিবর্তন হইলো, এই কারণে তোমাদের হচ্ছে বঙ্গবন্ধু থেকে বা মুক্তিযুদ্ধ থেকে একটু কোশ্চেন একটু কম আসার চান্স আছে এবং হচ্ছে গিয়ে অন্য কোথাও থেকে হচ্ছে আমাদের কি হচ্ছে কোশ্চেন আসার চান্স আছে। তো আমাদের একদম স্পেসিফিকলি কী সিলেবাস হবে এটা তো আমরা জানতে পারবো যখন আমাদের হচ্ছে গিয়ে সিলেবাসের কথা বলা হবে। বাট এর আগে আমরা কি করব, আমরা মোটামুটি হচ্ছে বাংলাদেশের অধীনে, মানে হচ্ছে আমাদের আন্তর্জাতিকের মধ্যে এখনই যাব না, আমাদের হচ্ছে বাংলাদেশ বিষয়ক যে আমাদের হচ্ছে গিয়ে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা পড়তে থাকবো। এর পাশাপাশি আমি একটা হচ্ছে আমার নিজের আমার ব্যক্তিগত অভিমত বলি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু টপিকটা তোমরা এখনই বাদ দিও না। বাদ দিও না বলতে কম পড়বা এটাও না, মোটামুটি ভালোভাবেই পড়ো। বিশেষ করে মুক্তিযুদ্ধ টপিকটা আমার এখনও মনে হইতেছে তোমাদের এইবারই আন্তর্জাতিক আনবে না। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তোমাদের মুক্তিযুদ্ধ থেকে এবারও অনেক বেশি কোশ্চেন করার চান্স আছে। এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস এবং হচ্ছে আমাদের সমসাময়িক যে তথ্য বলি, এইখান থেকে আমাদের এবার কোশ্চেন করার চান্স বেশি। তো আমরা এই কারণে সবার শুরুতে বাংলাদেশ বিষয়ে বলি এবং এইখানে আমাদের যে টপিকগুলো আছে, যেগুলো আমাদের পড়তে হবে, এইগুলো আমরা শুরুতে পড়ব। আচ্ছা, ক্লাসটা সকালে নিলে ভালো হইতো। আচ্ছা, আমরা ডিসিশন নিব এর পরে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে জানাবো যে নেক্সট ক্লাস আমরা কখন নিব। লাইভে মাত্র 15 জন, হ্যাঁ ব্যাপার না, 15 জন, তা তোমরা 15 জন করো, আমরা করতে থাকি। ওকে, দেখো, তাহলে আমরা আমাদের টপিকের মধ্যে গেলাম। দেখো, আমরা পড়তেছি বাংলাদেশ বিষয়াবলী এবং আমরা প্রথমে কি আমাদের বাংলাদেশ সম্পর্কে জানবো। তোমরা আমার সাথে সাথে একটু কমেন্টে একটু জানাইও যে বুঝতে পারতেছো কিনা। যে 15 জন আছো, তোমরা আমাকে একটু জানাবা যে বুঝতে পারতেছো কিনা এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবা। দেখো, সবার প্রথমে আমাদের কি বলা হয়েছে, আমরা একদম শুরুতে যে জিনিসটা জানবো। দেখো, আমি বলছি যে আমি যতটুকু পড়াবো এর বাইরে তোমাকে আর কিছু লাগবে না, এই টপিক থেকে এর বাইরে কিছু লাগবে না।
কোশ্চেন সলভ করবা, দেখবা যে এর মধ্যে থেকেই কোশ্চেন আছে। দু একটা ব্যতিক্রমী কোশ্চেন ওইগুলো একটু দাগায় রাখবা যে এগুলো হচ্ছে আমাদের নোটে নাই, এগুলো ব্যতিক্রমী, এগুলো আমরা মাঝে মাঝে দেখবো যখন আমরা রিভিশন দিব। তো সবার প্রথমে দেখো আমাদের কি আছে, সবার প্রথমে বলা হয়েছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় নাম, বাংলাদেশের রাষ্ট্রীয় নাম। তো রাষ্ট্রীয় নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বা এটাকে আমাদের ইংলিশে বলা হয় যে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এর মধ্যে থেকে এমসিকিউ আসার চান্স তো খুব কম, বাট আমরা একটু জেনে রাখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, এরপরে যেটা জানতে হবে, তোমরা সবাই জানো যে বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা। সর্বশেষ কয়টা? কোনটা? ময়মনসিংহ। তাহলে বাংলাদেশের বিভাগ কয়টা? 8টা। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। এইখান থেকে পরে আমরা এটা পড়বো না, দেখবা না যে সর্বশেষ বিভাগ যেহেতু ময়মনসিংহ, সেহেতু ময়মনসিংহ হয়েছে আয়তনে সবচেয়ে ছোট, আয়তনে সবচেয়ে ছোট, আয়তনে সবচেয়ে ছোট, এই কারণে ওকে আমরা সবার শেষে বিভাগ হিসেবে স্বীকৃতি দিচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে পরীক্ষা যদি আসে যে আয়তনের সবচেয়ে ছোট বিভাগ কোনটা, কি বলবা? আয়তনের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। কেন? কারণ এটা সবার শেষে বিভাগ হিসেবে আসছে। তাহলে মুখস্থ করার একটা আমরা প্রবলেমের মধ্য দিয়ে যাব না। এরপর দেখো বাংলাদেশের জেলা কয়টা? 64টা, তোমরা জানো। উপজেলা কয়টা? এইটা যদি না জেনে থাকো এখন থেকে একটু জানো যে উপজেলা হচ্ছে 495টা। তাহলে জেলা 64টা, উপজেলা 495টা, এবং পৌরসভা হচ্ছে 328টা। পৌরসভা কয়টা? 328টা, 328টা। আচ্ছা, সাউন্ড কি কম এখনও? লেখা লাগবে ভাইয়া? না লেখা লাগবে না, আমি তোমাদেরকে নোট সম্পূর্ণটা টেলিগ্রামে দিয়ে দেবো আনে, নোট সম্পূর্ণটা টেলিগ্রামে দিয়ে দেবো আনে। আচ্ছা, তো যেটা বললাম যে আমাদের জেলা হচ্ছে 64টা, উপজেলা হচ্ছে 495টা, এবং পৌরসভা 328টা। এইখানে নতুন একটা ইনফরমেশন তোমাদের কাছে নতুন হইতে পারে, এই ইনফরমেশনটা একটু জানবা যে সর্বশেষ প্রস্তাবিত জেলা কোনটা? সর্বশেষ প্রস্তাবিত জেলা হচ্ছে ভৈরব, সর্বশেষ প্রস্তাবিত জেলা হচ্ছে ভৈরব। আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখো, এইখান থেকে আমরা একটু জানবো যে আমাদের ধরো এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এবং এইখানে হচ্ছে আমাদের সাউথ বা দক্ষিণ, নর্থ বা উত্তর, এই পাশে আমাদের আছে পূর্ব, এই পাশে আছে পশ্চিম। তো পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের পূর্বে কি আছে, বাংলাদেশের দক্ষিণে কি আছে, বাংলাদেশের উত্তরে কি আছে, বা বাংলাদেশের পশ্চিমে কি আছে, এভাবে। তো দেখো আমাদের যেটা প্রথমে জানবো যে বাংলাদেশের দক্ষিণে আছে কি? দক্ষিণে আছে বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর। আচ্ছা, পশ্চিমে কি আছে? পশ্চিমবঙ্গ, পশ্চিমে পশ্চিমবঙ্গ। এই দুটো তো আমাদের পাড়ারই কথা যে দক্ষিণে বঙ্গোপসাগর, এটা তো আমরা জানি। দাঁড়াও আমরা একটু ছবিটা দেখে আসি। দেখো এই যে আমাদের বাংলাদেশের ছবিটা, বাংলাদেশের এই যে এই পাশটা হচ্ছে আমাদের দক্ষিণ, ঠিক আছে? এই পাশটা কি? দক্ষিণ। তো দক্ষিণে কি আছে? দ্য গ্রেট বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর আছে। আচ্ছা, তো দক্ষিণেরটা আমাদের জানার কথা বঙ্গোপসাগর, আর পশ্চিম তো আমরা বুঝতেই পারতেছি যে পশ্চিমের জন্য পশ্চিমবঙ্গ, পশ্চিমের জন্য পশ্চিমবঙ্গ। এই দুইটা আমাদের একটু হয়তো আউলায় যেতে পারে, তো এই দুইটা আমরা একটু দেখি। দেখো উত্তরে আছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। আচ্ছা, আর পূর্বে আছে কি? আসাম, ত্রিপুরা, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। আচ্ছা, তো এই মায়ানমারটাও এখান থেকে একটু ভালোভাবে নজর দিও। তো মায়ানমারটা কোথায়? বাংলাদেশের পূর্বে, বাংলাদেশের পূর্বে। তাহলে দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে কি আছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পূর্বে কি আছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং আমাদের আছে হচ্ছে মায়ানমার। তাহলে এই জিনিসটা কি আমরা পারবো? যদি কখনো আসে যে বাংলাদেশের দক্ষিণে কি আছে, আমরা কি লিখবো? বঙ্গোপসাগর। পশ্চিমে কি আছে? পশ্চিমবঙ্গ। আর বাকি উত্তর আর পূর্বটা একটু মনে রাখার ট্রাই করবো, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষে স্লাইড দিয়ে দেবো আনে, ক্লাস শেষে স্লাইড দিয়ে দেবো আনে। আচ্ছা, জিদান যে বলছো, এইগুলো হয় কি আমাদের হচ্ছে গিয়ে এগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তো আর এই টাইপের যে কোয়েশ্চেন আমাদের এখান থেকে খুব কম আসে কোয়েশ্চেন, বাট আমাদের জানার জন্য জেনে রাখা উচিত। 328টা আমাদের পৌরসভা আমরা মনে রাখি। আর হচ্ছে গিয়ে বিশেষ করে এখান থেকে আমাদের জেলা, বিভাগ এবং সর্বশেষ যে জেলা, এইটা মোটামুটি আমাদের জানলে হয়। আচ্ছা, এবার দেখো, এবার আমরা আরেকটা ইনফরমেশন দেখি। দেখো যে
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। কি বলা হয়েছে? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। তো আমরা মনে রাখবো যে সীমান্তবর্তী জেলা হয়েছে 32টা। সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। তো এদের মধ্যে ভারতের সাথে হচ্ছে 30টা জেলা ভারতের সাথে কানেক্টেড, এবং মায়ানমারের সাথে আছে 3টা জেলা। মায়ানমারের সাথে 3টা, ভারতের সাথে 30টা, আর মোট সীমান্তবর্তী জেলা হয়েছে 32টা। তাহলে কি বোঝা যাইতেছে যে একটা জেলা আছে যে হচ্ছে 2টার সাথেই কানেক্টেড, অর্থাৎ যে হচ্ছে কমনলি কানেক্টেড আছে। তো কমনলি কানেক্টেড জেলাটা হচ্ছে রাঙামাটি, অর্থাৎ রাঙামাটির সীমান্ত আছে ভারতের সাথেও এবং মিয়ানমারের সাথেও। তাহলে কি সীমান্তবর্তী জেলা 30টা, মানে 32টা, এর মধ্যে 30টা আছে আমাদের ভারতের সাথে সীমান্তবর্তী এবং 3টা আছে কি মায়ানমারের সাথে সীমান্তবর্তী, আর 2 দেশের সাথে সীমান্তবর্তী হচ্ছে আমাদের রাঙামাটি। আচ্ছা, তো আমাদের এই যে মিয়ানমারের সাথে কানেক্টেড যে 3টা জেলা, এই 3টা জেলার নামটা আমাদের একটু দেখতে হবে। রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার। রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার। এখন এইখানে এই কক্সবাজারটা কিন্তু অনেক সময় ভুল হয় যে রাঙামাটি, বান্দরবন, আমরা তাহলে খাগড়াছড়ির কথা বলি যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, বাট এখানে না, এখানে আমাদের রাঙামাটি, বান্দরবন আর কক্সবাজার। আচ্ছা, আর ভারতের সাথে আমরা যে বললাম 30টা জেলা, এর মধ্যে আমাদের দেশের 6টা বিভাগই ভারতের সাথে ইন্টার কানেক্টেড, মানে ভারতের সাথে আমাদের সীমান্ত আছে 6টা বিভাগেরই। নাই কার কার? নাই হচ্ছে ঢাকা বিভাগের এবং বরিশাল বিভাগের, ঢাকা বিভাগের এবং বরিশাল বিভাগের। তো এটা আমরা একটু মনে রাখতে পারি যে যে আমরা একটু বলা হয় না যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ঢাবির প্রতিষ্ঠা হোক, এটা চায় নাই। তো আমরা মনে রাখবো যে ঢাবি চায় না ইন্ডিয়ানরা, তো ইন্ডিয়াকে আমরা ঢাবি দিব না। ঢা হচ্ছে আমাদের ঢাকা, ব হচ্ছে বরিশাল। তাহলে ঢাকা আর বরিশাল এই দুটার কি নাই? ইন্ডিয়ার সাথে কোনো সীমান্ত নাই, ইন্ডিয়ার সাথে সীমান্ত নাই। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের কি আছে? আমাদের বলা হয়েছে, আমরা যে ওই একটু আগে বললাম যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এগুলো তো আমরা একটু একসাথে পড়ি, তাই না? যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, বা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই যে আমাদের 3টা জেলা, এই 3টা জেলা হচ্ছে আর্সেনিক মুক্ত। এই 3টা জেলা কি? আর্সেনিক মুক্ত। এর বাইরে আমাদের বাকি যে 61টি জেলা, বাকি 61টি জেলাই হচ্ছে আর্সেনিক যুক্ত, আর্সেনিক যুক্ত। আর আমাদের 3টা জেলা কি? আর্সেনিক মুক্ত। কে কে? রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। আচ্ছা, এরপর দেখো, এইটা আমাদের অতটা ইম্পর্ট্যান্ট না। আমি যেটা ইম্পর্ট্যান্ট না বলবো এটা না মনে রাখলেও হবে, আর যদি চেষ্টা মানে চাও যে অনেক ভালোভাবে একটু মনে রাখার, তাহলে মনে রাখতে পারো। আচ্ছা, দেখো কি বলা হয়েছে? বলা হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বে ভারতের 7টা রাজ্য আছে। কয়টা রাজ্য আছে? 7টা রাজ্য আছে। তো এই 7টা রাজ্যকে আমরা এই ছন্দটা দিয়ে একটু পড়তে পারি যে আমিত্রি অমনা, আমিত্রি অমনা। তাহলে আ কি আমাদের? আসাম। ময়ে আমাদের আছে মিজোরাম আর মণিপুর, আমরা মনে রাখবো। ত্রয়ে আমরা ত্রিপুরা মনে রাখবো, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড। এই যে আমাদের 7টা রাজ্য আছে, এইটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বে, বাংলাদেশের উত্তর পূর্বে। আমিত্রি অমনা, আমিত্রি অমনা। আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আর কি আছে? অরুণাচল, মেঘালয় এবং নাগাল্যান্ড, মেঘালয় এবং নাগাল্যান্ড। আচ্ছা, এরপর দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এইখানের যে ইনফরমেশন, ওইটার ক্ষেত্রেও আমাদের সেম কথা, যে আমাদের এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এগুলো আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। হ্যাঁ, কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। তোমরা মোটামুটি একটা কাছাকাছি একটা মনে রাখো, আসলে একটা দিও কাছাকাছি একটা, বাট এগুলো আসার চান্স খুব কম। তো কী কী আছে দেখো? শিক্ষার হার, দেখো এই 2020 সালের কথা, আর এখন 2024, চেঞ্জ তো হয়েছেই, বাট আমি এটা পাইছি লিখে দিছি, তোমরা একটা মনে রাখো, বাট এগুলা অত ভালোভাবে মনে রাখার দরকার নাই। তো বাংলাদেশের শিক্ষার হার কি? 74.4%। গড়ায়ু কি? 72.6 বছর। মাথাপিছু আয় কত? 2064 মার্কিন ডলার। তো এগুলো ওই 2020 সালের হিসাব, এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ তো অবশ্যই হয়েছে। তো শেষ সময় তোমরা হচ্ছে যখন সমসাময়িক ইনফরমেশন পড়বা, তখন একটু এগুলা চেষ্টা করো একবার দেখার, বাট এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এখন দেখো এই দুইটা আমরা একটু দেখব। একটা হচ্ছে সর্বোচ্চ দরিদ্রের হার, আর আরেকটা হচ্ছে সর্বনিম্ন দরিদ্রের হার। সর্বোচ্চ দরিদ্রের হার, আর একটা হচ্ছে সর্বনিম্ন দরিদ্রের হার। তো সর্বোচ্চ দারিদ্রের হার কোথায়? রংপুরে। এবং সর্বনিম্ন কোথায়? কুড়িগ্রামে। তো আমি এটা মনে রাখছিলাম কেন? যে ক্ষুদায়, বুঝছো, এত পরিমাণ ক্ষুদা, ক্ষুদায় গেছে পুড়ে, ক্ষুদার জ্বালায় পুড়ে গেছে, ক্ষুদার তাপে, ক্ষুদার তাপে পুড়ে গেছে, এবং পুড়ে কি করতেছে? কুড়া খাইতেছে। খাবার দাবার তো পাইতেছে না, তো কুড়া খাইতেছে। তো ক্ষুদায় গেছে, ক্ষুদার তাপে গেছে পুড়ে, এবং তখন কি করতেছে? কুড়া খাইতেছে। তো পুড়ে থেকে আমরা মনে রাখবো রংপুর, আর এই কুড়া থেকে মনে রাখবো কুড়িগ্রাম। তাহলে দারিদ্রের হার রংপুরে হয়েছে বেশি এবং কুড়িগ্রামে হয়েছে বেশি। তাহলে বিভাগ হিসেবে রংপুর, জেলা হিসেবে কুড়িগ্রাম। আচ্ছা, আর সর্বনিম্ন কোথায়? দেখো
তো সর্বনিম্ন এটা তো আমরা বুঝতেই পারি যে টাকা আছে কোথায় বেশি, টাকা আছে ঢাকায়, টাকা আছে ঢাকায়, তাহলে সর্বনিম্ন দারিদ্র্যের হার কোথায়? বিভাগ বললে ঢাকা, জেলা বললে ঢাকার নারায়ণগঞ্জ, এটা একটু আমরা মনে রাখবো যে ঢাকার নারায়ণগঞ্জ। তাহলে বিভাগ বললে ঢাকা, জেলা বললে নারায়ণগঞ্জ। তাহলে এখান থেকে আমরা 4টা জিনিস একটু জানবো যে সর্বোচ্চ দারিদ্র্যের হার বললে বিভাগ বললে রংপুর, আর জেলা বললে কি কুড়িগ্রাম। মানে হচ্ছে গিয়ে এমন ক্ষুধা, মানে এমন দরিদ্র খাবার পাইতেছে না, তো এমন ক্ষুধায় ও হচ্ছে পুড়ে গেছে ক্ষুধার জ্বালায়, এবং হচ্ছে কি কুড়া খাইতেছে। কুড়া হচ্ছে কুড়িগ্রাম, আর কোথায়? রংপুর, বিভাগ হচ্ছে রংপুর। আর কি আছে দেখো, যদি বলা হয় সর্বনিম্ন দরিদ্রের হার, সর্বনিম্ন দারিদ্রের হার, তখন কি হবে? বিভাগ হবে ঢাকা, কারণ ঢাকায় তো অনেক টাকা আমরা জানি, আর জেলা হয়েছে ঢাকার নারায়ণগঞ্জ, ঢাকার নারায়ণগঞ্জ। একটু বলো তো এটা পারবা কি না? লাইভে আসো যারা একটু বলো যে পারবা কি না, যদি এই সব কোয়েশ্চেন আসে আমরা পারবো কি না একটু লাইভে জানাও। পারবো ভাইয়া, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পারবো, আচ্ছা ওকে। তাহলে দেখো এরপরে আমাদের কি আছে, এরপর আমাদের আছে, আমাদের বলা হয়েছে গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের স্থানীয় সময়ের পার্থক্য 6 আওয়ার প্লাস, মানে 6 ঘন্টা বেশি। অর্থাৎ গ্রিনিচ মানের যে সময় তার চেয়ে বাংলাদেশের সময় 6 ঘন্টা প্লাস হয়, 6 ঘন্টা বেশি হয়। তো এটার কারণ কি? এটা হচ্ছে আমরা 9 10-এ হয়তো ভূগোলে পড়ছি, কারণ আমাদের ব্যাখ্যা করার দরকার নাই, আমাদের মনে রাখতে পারলেই হয়েছে। বাট কারণটা হচ্ছে গিয়া 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য হচ্ছে গিয়া আমাদের কি হয়, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য আমাদের হচ্ছে আচ্ছা 1 ডিগ্রির জন্য না, এটা হচ্ছে আমাদের কি হয় বলো তো, আমাদের হচ্ছে মূলত আমরা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। আমরা কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এবং আমাদের হচ্ছে গিয়া 6 ডিগ্রির জন্য আমাদের না, আমাদের 15 ডিগ্রির জন্য, 15 ডিগ্রির জন্য হচ্ছে গিয়ে আমাদের 1 ঘন্টা করে বাড়ে। 15 ডিগ্রির জন্য কি হয়? 1 ঘন্টা করে বাড়ে। যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে 6 15 90 আমাদের হচ্ছে কি হবে? 6 আওয়ার করে বাড়বে। তাহলে আমাদের হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আমরা অবস্থিত, এই কারণে আমাদের হচ্ছে গ্রিনিচ মানের সাথে পার্থক্য হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা বেশি। তোমাদের এখান থেকে অন্য কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখো যে গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হয়েছে 6 ঘন্টা প্লাস, 6 ঘন্টা প্লাস। আচ্ছা, এরপর দেখো আমরা যে ওই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার কথা বললাম, এখানে আমাদের 2টা রেখা বাংলাদেশের উপর থেকে গেছে, বাংলাদেশের উপর থেকে 2টা রেখা গেছে। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কর্কট ক্রান্তি রেখা আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আচ্ছা, তাহলে আচ্ছা সময় নিয়ে আমরা হচ্ছে গিয়ে টেলিগ্রামে আরেকটু হচ্ছে কথা বলবো আনে, যে কোন সময় পড়লে তোমাদের বেশিরভাগের ভালো হয়। নেক্সট ক্লাস আমরা ওই রকমভাবে নিব আনে। আচ্ছা, যেটা আমরা বললাম যে বাংলাদেশের উপর থেকে 2টা রেখা গেছে, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। মনে রাখো, আরেকটা কথা মনে রাখো যে এই যে আমাদের কর্কট ক্রান্তি রেখা আছে, এর আরেকটা নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, এরপর দেখো ইন শর্টে, এটাও আমাদের হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না, বাট একটু একবার দেখো যে বাংলাদেশের হচ্ছে গিয়ে অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর অক্ষরেখা হতে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখা, এবং 88 ডিগ্রি 01 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখা হতে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখা। আচ্ছা, এইটা মোটামুটি একবার একটু পড়ো, এটা দরকার নাই, অতটা ইম্পর্টেন্ট না মেডিকেল অ্যাডমিশনের জন্য। বাট এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা, যে বাংলাদেশের উপর থেকে যে 2টা রেখা গেছে, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যাকে আমরা বলছি ট্রপিক অফ ক্যান্সার, আর আরেকটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, আমরা একটু বুঝতে পারি কিনা দেখি তো, পরে কি আছে। এরপরে আমাদের আছে দেখো, বলা হয়েছে বাংলাদেশে বিরাজমান ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কোন ধরনের জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এখন আমরা তো এটা মুখস্থই করে নিব যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, বাট এটা কিভাবে আসে দেখো, ক্রান্তীয় বলা হয় কারণ হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা মোর দ্যান 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে স্বাভাবিকভাবে, হ্যাঁ 18-র চেয়ে বেশি থাকে, আমরা হচ্ছে কি ওই শীতল দেশের মতো না। এবং মৌসুমী জলবায়ু বলার কারণ হচ্ছে আমাদের বায়ুপ্রবাহ, আমাদের হচ্ছে বায়ুপ্রবাহ 2 দিক থেকেই হয়, 2 দিক থেকেই প্রবাহিত হয়,
প্রবাহিত হয়। তো এই কারণে আমাকে কি বলা হয়েছে, মৌসুমী জলবায়ু বলা হয়। তো বাংলাদেশের জলবায়ু কেমন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আর কি আছে দেখো, বাংলাদেশের আবহাওয়া হচ্ছে সমভাবাপন্ন। এটা তো আমরা জানি যে অনেক বেশি গরমও না, অনেক বেশি শীতও না, বাট ইদানিং তো একটু ব্যতিক্রম দেখা যাইতেছে, তাই না? বাট আমাদের অ্যাজ ইউজুয়াল সমভাবাপন্ন, বা এটাকে আমরা কি বলি, নাতি নাতি শীতোষ্ণ, নাতি শীতোষ্ণ। আচ্ছা, এরপর দেখো বলা হয়েছে রাষ্ট্রধর্মের কথা ইসলাম, রাষ্ট্রভাষার কথা বাংলা, রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী কি চট্টগ্রাম। রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রভাষা বাংলা, রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। আচ্ছা, এগুলো দেখো আমাদের খুব সহজ সহজ জিনিসপাতি আজকে আনলাম, কারণ হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ক্লাস, এবং বাংলাদেশ বিষয়াবলীর ফার্স্ট ক্লাসে তো আমরা একটু সহজ সহজ জিনিসপাতি পড়বো, তাই না? তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে আচ্ছা, এরপর দেখো আমাদের কি বলা হয়েছে, বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। কোন ধরনের, সংসদীয় পদ্ধতির সরকার। বাট বর্তমানে কি আছে, বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা চলতেছি, তাই না? তত্ত্বাবধায়ক সরকার। বাট অ্যাজ ইউজুয়াল কি হয়, সংসদ বসে, অধিবেশন বসে, এবং ওইভাবে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, সংসদীয় পদ্ধতির সরকার। আচ্ছা, এখন আমরা একটু ইম্পর্টেন্ট ইনফরমেশনের দিকে আসছি। এর আগে যা ছিল, বাট এখন থেকে আমরা একটু মানে হচ্ছে ইনফরমেশনগুলো একটু ইম্পর্টেন্ট এখন। তো প্রথম কি বলা হয়েছে দেখো, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এইটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এইটা আমরা মনে রাখবো। বাট আমাদের হচ্ছে গিয়ে ছিটমহল থেকে আমরা একটু বেশি হচ্ছে আয়তন একটু পাইছি, ঠিক আছে? তো আমাদের বর্তমানে প্রেজেন্ট হচ্ছে এইটা 1,47,610 বর্গ কিলোমিটার, 1,47,610 বর্গ কিলোমিটার। দুইটাই অপশনে থাকলে আমরা সেকেন্ডটা দাগাবো, আর যদি প্রথমটা অপশনে থাকে প্রথমটা, সেকেন্ডটা অপশনে থাকলে সেকেন্ডটা। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশ আয়তনে হচ্ছে পৃথিবীর মধ্যে 94তম, আয়তনের দিক থেকে কততম, 94তম, এবং দক্ষিণ এশিয়ায় 4র্থতম। তাহলে পৃথিবীর মধ্যে 94তম, দক্ষিণ এশিয়ায় 4র্থতম। তো দক্ষিণ এশিয়ায় আর কোন দেশগুলো আছে দেখো, প্রথমে হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে বড়, তারপর পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপর আমরা বাংলাদেশ। তো ইন্ডিয়া পাকিস্তানের কথা জানা লাগবে না, আমরা কেবলমাত্র বাংলাদেশ বিষয়াবলী পড়ব। তাহলে এখানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে 4র্থতম, এবং সারা পৃথিবীর মধ্যে কততম, 94তম। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য এবং স্থলসীমা, সীমান্ত দৈর্ঘ্য এবং স্থলসীমা। সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার, স্থলসীমা 4,427। একটা 5,138, একটা 4,427। তাহলে একটা হচ্ছে সীমান্ত দৈর্ঘ্য, আর একটা হচ্ছে স্থলসীমা, এই দুইটা মনে রাখো। এরপর ভারতের সাথে সীমা 4,156 কিলোমিটার, মিয়ানমারের সাথে 271 কিলোমিটার। ভারতের সাথে 4,156 কিলোমিটার, এবং মিয়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। তোমরা যারা আছো একটু বলো তো মনে রাখা যাবে কিনা, এবং আমাদের হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারতেছি কিনা, একবার পড়লে পারবো কিনা, তাহলে আমরা একটু সামনে যাব। আচ্ছা, এখন দেখো আমরা যে বললাম যে ভারতের সাথে হচ্ছে 4,227 বা সামথিং, 4,156 বা সামথিং। তো ভারতের সাথে যে আমাদের আয়তনটা, এইখানে আমাদের ভারতের কয়টা জেলা আমাদের সীমান্তে আছে, ভারতের কয়টা জেলা আমাদের সীমান্তবর্তী আছে। ভারতের মোট 15টা জেলা আমাদের সীমান্তবর্তী, এবং এর মধ্যে রাজ্য হচ্ছে 5টা, অর্থাৎ 5টা রাজ্য 15টা জেলা, 5টা রাজ্য 15টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী, 5টা রাজ্য 15টা জেলা। আচ্ছা, এরপর কি আছে দেখো, এরপর বলা হয়েছে বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত আছে 2 কিলোমিটার। কতটুকু, 2 কিলোমিটার। এখন এই 2 কিলোমিটারটা নিয়ে মানে হচ্ছে আমাদের একটু হচ্ছে আমাদের কি আছে, এই 2 কিলোমিটার নিয়ে একটু ঝামেলা আছে বাংলাদেশ ভারতের মধ্যে, একটু আমাদের হচ্ছে মামলা চলতেছে। হ্যাঁ, তো এই 2 কিলোমিটারটা হচ্ছে আমাদের ফেনীতে যে মহুয়ার চর আছে, মুহুরির চর আছে, ফেনীতে আমাদের যে মুহুরির চর আছে, এই মুহুরির চরটা নিয়ে একটু ঝামেলা আছে। তো এই 2 কিলোমিটার নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে একটা মামলা চলতেছে। আচ্ছা,
তো এখান থেকে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট যে মুহুরীর চর কোথায়, মুহুরীর চর হচ্ছে ফেনীতে, মুহুরীর চর হচ্ছে ফেনীতে। আচ্ছা, এরপর দেখো ভূপ্রকৃতি অনুসারে আমাদের বাংলাদেশকে মোট 3টা ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নাম্বার প্লায়োস্টিসিনকালের সোপানসমূহ এবং 3 নাম্বার সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লায়োস্টোসিনকালের সোপানসমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখান থেকে আমরা কি জানবো দেখো, এই যে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আছে, এর মধ্যে আছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেটের পাহাড়গুলা, ময়মনসিংহের গারো পাহাড়, এইগুলা। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখো, গারো পাহাড় কোথায়, ময়মনসিংহে। মুহুরীর চর কোথায়, ফেনীতে। গারো পাহাড় ময়মনসিংহে, মুহুরীর চর ফেনীতে। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব কি দেখো, এই প্লায়োস্টোসিনকালের সোপানভূমি বা সোপানসমূহ, এর মধ্যে আছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালগড় এবং লালমাই পাহাড়। তো লালমাই পাহাড়ের আয়তনটা কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট। লালমাই পাহাড়ের আয়তনটা বেশ ইম্পর্টেন্ট। কতটুকু? 34 কিলোমিটার। 34 কিলোমিটার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে 3টা অঞ্চল। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 নম্বরে কি আছে প্লায়োস্টোসিনকালের সোপানসমূহ, আর 3 নম্বরে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আর পড়ছি কি আমরা মুহুরীর চর ফেনীতে, লালমাই পাহাড় কুমিল্লা, আমাদের মানে গারো পাহাড় হচ্ছে আমাদের ময়মনসিংহে, এবং লালমাই পাহাড় কতটুকু? 34 কিলোমিটার। লালমাই পাহাড় হচ্ছে আমাদের 34 কিলোমিটার। আচ্ছা, এরপর দেখো কি বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, তখন কি বলবো আমরা? তখন বলবো বরিশাল। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বললে বরিশাল, এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বললে কি হবে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বললে হবে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বললে কি হবে? বাংলাদেশ। আচ্ছা, এরপর দেখো বাংলাকে বলা হয়, বাংলাদেশে আমরা জানি যে পলি জমে, তাই না? নদীর পাড়ে কি হয়? পলি জমে। তো এই কারণে বাংলাদেশকে বলা হয় বেঙ্গল বেজেইন বা বঙ্গখাত। বেঙ্গল বেজেইন বা বঙ্গখাত। নেক্সট আমরা এখন একটু মজার পড়ায় আসছি, ঠিক আছে? মজার বাট ইম্পর্ট্যান্ট, মজার বাট ইম্পর্ট্যান্ট। দেখো বলা হয়েছে বাংলাদেশের উষ্ণতম জেলা, উষ্ণতম স্থান, উষ্ণতম মাস। মাস নিয়ে আমাদের মনে হয় কারোরই প্যারা নাই, যে উষ্ণতম মাস তো এপ্রিলই। উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি। তো উষ্ণতম মাস আমরা দেখলাম এপ্রিল। এরপর উষ্ণতম জেলা কোনটা? আমরা মনে রাখবো যে আমাদের এক শাহেনশাহ আছে, ঠিক আছে? এই শাহেনশাহর অনেক গরম বেশি, হ্যাঁ, চেইতা আছে, সবসময় চেইতে থাকে। শাহেনশাহর গরম বেশি, শাহেনশাহর গরম বেশি। তো এই শাহেনশাহ থেকে আমরা মনে রাখবো রাজশাহী। শাহেনশাহ, রাজশাহী। তাহলে উষ্ণতম জেলা কোনটা? যার গরম বেশি, শাহেনশাহর গরম বেশি। শাহেনশাহ কে? রাজশাহী। তাহলে উষ্ণতম জেলা রাজশাহী। উষ্ণতম স্থান বললে দেখো, জেলা বলতে পারে, স্থান বলতে পারে। উষ্ণতম স্থান বললে ওইটা হবে নাটোরের লালপুর। কি হবে? নাটোরের লালপুর। অর্থাৎ হচ্ছে এই উষ্ণতা, এত পরিমাণ তাপ, হ্যাঁ, উষ্ণতায় হচ্ছে গিয়ে পুড়ে গেছে, উষ্ণতায় পুড়ে লাল হয়ে গেছে, উষ্ণতায় পুড়ে লাল হয়ে গেছে। আচ্ছা, উষ্ণতায় পুড়ে লাল হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের কি নাম আসবে? সেখান থেকে আমাদের নাম আসবে যে নাটোরের লালপুর, মানে পুড়ে লাল, লালপুর। কিসের কারণে? উষ্ণতার কারণে। তাহলে উষ্ণতম স্থান কোনটা? নাটোরের লালপুর, নাটোরের লালপুর। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম? উষ্ণতম জেলা রাজশাহী, উষ্ণতম স্থান নাটোরের লালপুর, এবং উষ্ণতম মাস কোনটা? এপ্রিল। এবার আমরা একটু শীতলতম যাই। দেখো শীতলতমর ক্ষেত্রে প্রথমে আমরা মাসটা পড়ে আসি। শীতলতম মাস হবে জানুয়ারি, কারণ এখানে জানুয়ারিতে সবচেয়ে বেশি শীত পড়ে, তাই না? তো উষ্ণতম মাস ছিল হচ্ছে আমাদের এপ্রিল, আর শীতলতম মাস হবে জানুয়ারি। এর বাইরে আমাদের দেখো শীতলতম জেলা সিলেট, শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল, এটা হচ্ছে শীতলতম স্থান। আর যদি জেলা বলে তাহলে সিলেট। অ্যাজ ইউজুয়াল তোমরা বুঝতে পারতেছো যে সিলেটে আমাদের হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি শীত পড়ে, হ্যাঁ। তো সিলেট, আর ওদিকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গল। মৌলভীবাজার থেকে আমাদের একটা ইনফরমেশন মনে রাখতে হবে। দেখো মৌলভীবাজারে আমাদের মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত পাওয়া যায়। 2টা জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত এবং হামহাম জলপ্রপাত। কোথায় পাওয়া যায়? আমাদের মৌলভীবাজারে পাওয়া যায়। আর কি আছে দেখো আমাদের, আর আছে আমাদের এই মৌলভীবাজারে সবথেকে বেশি চা বাগান আছে, সবথেকে বেশি চা বাগান আছে। তাহলে মৌলভীবাজার থেকে আমরা 2টা ইনফরমেশন পড়লাম। একটা হচ্ছে আমাদের এখানে মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত আছে, এবং 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে সবথেকে বেশি চা বাগান আছে। তোমরা আমাকে একটা কোশ্চেনের আনসার করো যে
লালমাই আচ্ছা লালমাই লাগবে না, তোমরা এটা বলো যে আমাদের মুহুরীর চর কোথায় অবস্থিত? মুহুরীর চর কোথায় অবস্থিত? এটা আমরা একটু আগে বলছি, তোমরা আমাকে আনসার করো যে মুহুরীর চর কোথায় অবস্থিত। দেখি হ্যাঁ, একজন আনসার করছো যে ফেনী। হ্যাঁ, মুহুরী চর হচ্ছে ফেনী। এটা নিয়ে কি আছে, বাংলাদেশ ভারতের মধ্যে একটু দ্বন্দ্ব আছে, একটু হচ্ছে গিয়া মামলা চলতেছে, তাই না? আচ্ছা, আরেকটা কোশ্চেন আনসার করো যে আমাদের উষ্ণতম স্থান কোনটা? সেটা তোমরা উত্তর করতে থাকো, আমরা হচ্ছে গিয়ে পরের ইতে যাই। দেখো এরপরে আমাদের যেটা বলা হয়েছে, দেখো বাংলাদেশে মোট আবহাওয়া কেন্দ্র আছে 4টা। কয়টা আবহাওয়া কেন্দ্র আছে? মোট 4টা আবহাওয়া কেন্দ্র আছে, এটা একটু মনে রাখা লাগে। এখন দেখো বাংলাদেশে সব কিছু কোথা থেকে নিয়ন্ত্রিত হয়? মেইনলি ঢাকা থেকে। তাহলে ঢাকায় একটা আবহাওয়া কেন্দ্র থাকবে। এরপর তোমরা হচ্ছে একদম হচ্ছে সমুদ্রে সমুদ্রে চলে যাবা। কেন? কারণ ওইখান থেকে যেহেতু আমাদের নিম্নচাপ, ঘূর্ণিঝড় সব কিছুরই সূত্রপাত হয় সমুদ্র থেকে, তো আমরা একটু সমুদ্রের কাছাকাছি বাকিগুলো নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? পতেঙ্গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কক্সবাজার নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? ওই যে আমাদের পটুয়াখালী কি আছে, আমাদের কুয়াকাটা আছে, তো পটুয়াখালী নিয়ে যাব। তাহলে ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার এবং পটুয়াখালী, এই 4টা জায়গায় আমাদের আবহাওয়া কেন্দ্র আছে। কীভাবে মনে রাখবা বলছি? যে সব কিছু নিয়ন্ত্রিত হয় ঢাকা থেকে, সুতরাং ঢাকা একটা, বাকিগুলা সব হয়েছে সমুদ্রের কাছাকাছি। পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালী। পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালী। আচ্ছা, এর বাইরে দেখো আমাদের যে আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে। কোথায় আছে? ঢাকার আগারগাঁওয়ে। এবং এই যে আমাদের আবহাওয়া অধিদপ্তর, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কোথায়? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাহলে আমরা কি বলছি? আবহাওয়া অধিদপ্তর হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এবং আবহাওয়া অধিদপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। আচ্ছা, এরপর দেখো কি আছে, স্পারসো। দেখো স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। ফুল মিনিং দরকার নাই, এগুলা এখন আর মেডিকেলে আসে না ফুল মিনিংগুলা, বাট একবার দেখতে পারো যে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটা জানতে হবে, এই যে স্পারসো আছে, এই স্পারসো হয়েছে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র। ওই যে আমাদের পূর্বাভাস দেয় না যে ঘূর্ণিঝড় হবে বা বন্যা হবে এরকম, তো এই ঘূর্ণিঝড় ও দুর্যোগের একমাত্র পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পারসো। স্পারসো। আচ্ছা, এরপর দেখো, এরপর আছে প্রতিপাদ্য স্থান, ঢাকার প্রতিপাদ্য স্থান। আচ্ছা, প্রতিপাদ্য স্থান জিনিসটা আসলে কি? ধরো এই হচ্ছে পৃথিবীর গোলকটা, এইখানে ধরো একটা দেশ আছে, হ্যাঁ এইখানে একটা দেশ আছে। তো এখন এই পৃথিবীর গোলক বরাবর তুমি হচ্ছে একদম মাঝ বরাবর হেঁটে চলে যাবা, ঠিক আছে? হেঁটে তুমি যেখানে চলে যাবা বিপরীত পাশে, ওইটাই হয়েছে এই অঞ্চলের প্রতিপাদ্য স্থান। অর্থাৎ তুমি তোমার দেশ থেকে একদম পৃথিবীর মাঝ বরাবর হেঁটে চলে যাবা, যদি যেতে পারো হেঁটে চলে যাবা, তাহলে যে দেশটা পাবা ওইটি হচ্ছে তোমার দেশের প্রতিপাদ্য স্থান। তো আমাদের ঢাকার প্রতিপাদ্য স্থান কোনটা? দেখো ঢাকার প্রতিপাদ্য স্থান হচ্ছে চিলির নিকট, চিলির নিকট প্রশান্ত মহাসাগর। চিলির নিকট প্রশান্ত মহাসাগর। চিলির নিকট প্রশান্ত মহাসাগর। তাহলে যদি কখনো পরীক্ষায় আসে যে ঢাকার প্রতিপাদ্য স্থান কোনটা, চিলির নিকট প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এর বাইরে দেখো কি আছে, স্বতন্ত্র ঋতু বর্ষা, ঋতুরাজ বসন্ত, এ তো আমরা জানি, তাই না? এরপর দেখো শীতকালে বায়ু হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তো এটা আমরা যদি মনে না রাখতে, এটা তো আমরা মানে হচ্ছে গিয়ে বাস্তবিক জ্ঞান থেকে বুঝতে পারি যে শীতকালে তো উত্তর দিক থেকে বায়ু আসে, উত্তর পূর্ব দিকে চলে যায়। যদি আমরা মনে না রাখতে পারি, তখন আমরা মনে করবো কি জানো, যে উফ উফ, ঠিক আছে, উফ শীত, উফ শীত। তাহলে শীতে হচ্ছে আমাদের হচ্ছে উত্তর, আর পরে এই প ফ যেটা আমরা মনে রাখি, এটা হচ্ছে আমাদের পূর্ব। তো শীতকালে কি হয়? উত্তর পূর্ব। শীতকালে কি হয়? উত্তর পূর্ব দিক থেকে আমাদের বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে তার উল্টা, উত্তরের জায়গায় দক্ষিণ, পূর্বের জায়গায় পশ্চিম। তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। আচ্ছা, এরপর দেখো আরেকটা কথা বলছে
যে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কখন? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুন থেকে অক্টোবরে। কখন হয় বেশি বৃষ্টিপাত? জুন থেকে অক্টোবরে। এবং বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত অর্থাৎ গড়ে বছরে বৃষ্টিপাত হয় 203 সেন্টিমিটার। বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। আরেকটা আমরা মনে রাখবো, দেখো আন্তর্জাতিকলি আমাদের হচ্ছে ইন্টারন্যাশনালি 4টা ঋতু আছে, গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। তাহলে কি কি নাই? বর্ষা নাই, হেমন্ত নাই। এই দুইটা হচ্ছে আমাদের দেশের জন্য এক্সট্রা। বাট দেখা গেছে যে আমাদের দেশেও এখন ষড়ঋতু বলতে আসলে কিছু নাই। তো আমাদের আন্তর্জাতিক ঋতু কয়টা? 4টা। কি কি? গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। বাংলাদেশের পার্সোনাল কয়টা আছে? 2টা আছে। পার্সোনাল ঋতু বানাইতে পারছি আমরা, দেখছো? তো পার্সোনাল ঋতু হচ্ছে বর্ষা এবং হেমন্ত। আচ্ছা, তোমরা নাটোরের লালপুর বলছিলে, হ্যাঁ ওই যে পুড়ে গেছে, পুরে লাল হয়ে গেছে। আর যদি আমাদের হচ্ছে বিভাগ বলে তাহলে হচ্ছে শাহেনশাহর অনেক গরম, তাহলে শাহেনশাহ দিয়ে আমরা মনে রাখবো রাজশাহী। আচ্ছা, এরপর দেখো আমরা আজকের মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে পড়ার মোটামুটি একদম শেষে এবং হচ্ছে গিয়ে মোটামুটি একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি। তো আজকের ক্লাসটা আমাদের খুব ছোট হবে, আমরা প্রথম ক্লাসটা তো আমাদের খুব ছোট একটা ক্লাস আমরা রাখছি। এরপর আমরা আস্তে আস্তে একটু বড় ক্লাস করবো, তোমরা যদি একটু আগ্রহ দেখাও। হ্যাঁ, দেখো আমরা কি বললাম, আমরা এখন বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফো একটু জানবো এখান থেকে। প্রথম ইনফো, প্রথম মুক্তিযুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়েছে? প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়েছে? এটা হয়েছে গাজীপুরে। কোথায় হয়েছে? গাজীপুরে। দেখো, যারা যুদ্ধ করতে গিয়ে যুদ্ধে অথবা হচ্ছে জিহাদে যারা মারা যায় তাদেরকে শহীদ বলে, আর যারা যুদ্ধ করে বেঁচে থাকে তাদেরকে কি বলে? গাজী বলে। তো এই যে গাজী থেকে আমরা কি মনে রাখবো? গাজীপুর। গাজীপুরের এরা কি অনেক সাহসী, এরা যুদ্ধে যায়, জিহাদে যায়। তো গাজীপুর হচ্ছে প্রথম সশস্ত্র প্রতিরোধ করছে যুদ্ধের সময়, প্রথম সশস্ত্র প্রতিরোধ করছে। তোমরা কি বলতে পারো যুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত হয়েছে কোন জেলা? দেখি তো এটা বলতে পারো কি না, প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা? কোন জেলাটা প্রথম শত্রুমুক্ত হয়েছে? তো আমরা দেখলাম যে বেশি হচ্ছে গিয়ে আমাদের যুদ্ধে গেছে গাজীরা, তো গাজী থেকে হচ্ছে গাজীপুর। গাজীপুর হচ্ছে প্রথম সশস্ত্র প্রতিরোধ করছে। তোমরা আমাকে বলো প্রথম শত্রুমুক্ত হয়েছে কোন জেলাটা? আচ্ছা, এরপর কি আছে দেখো, এরপর বলছে সর্ব উত্তরের জেলা। এটা আমরা মনে রাখবো কি জানো? উত্তরে গড়গড়াইয়া পড়বে, ঠিক আছে? উত্তরে গড়গড়াইয়া পড়বে, গড়গড়ায়ে পড়বে, উত্তরে গড়গড়ায় পড়বে। তো গড়গড়ায় থেকে কে আসবে? গড়গড়ায় থেকে আসবে আমাদের পঞ্চগড়। তাহলে সর্বোত্তরের জেলা কে? সর্বোত্তরের জেলা হয়েছে পঞ্চগড়। সর্বোত্তরের জেলা হয়েছে পঞ্চগড়। আচ্ছা, হ্যাঁ আমাদের হচ্ছে গিয়া সবার প্রথম শত্রুমুক্ত হয়েছে যশোর। সবার প্রথম শত্রুমুক্ত হয়েছে যশোর। ওইটা আমরা মনে রাখবো না যে যশোরের মানুষজন অনেক জোশ, ঠিক আছে? ওই জোশের কারণে কি হয়েছে? পাকিস্তানরা পালাই যেতে বাধ্য হয়েছে, আমাদের হচ্ছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আচ্ছা, তো সর্বোত্তরের জেলা আমরা মনে রাখলাম হচ্ছে উত্তরে গড়গড়াবে কে? পঞ্চগড়। উত্তরে গড়গড়াবে পঞ্চগড়। আচ্ছা, এরপর দেখো এই পঞ্চগড় থেকে আমরা একটা ইনফরমেশন মনে রাখতে হয় যে পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা। পঞ্চগড়কে কি বলা হয়? হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা, কারণ এই পঞ্চগড় থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই কারণে আমাদের হচ্ছে গিয়ে পঞ্চগড়কে বলা হয় হিমালয়ের কন্যা। আচ্ছা, এরপর দেখো নীলফামারী। তো নীল থেকে তোমরা দেখতে পাইছো নীল, তো এই নীল চাষ থেকে হচ্ছে গিয়ে নীলফামারী নামকরণটা করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট না অতটা, ঠিক আছে? আগের দুইটি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সর্বোত্তরের জেলা আর একটা হচ্ছে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়। এরপর দেখো আমরা শুরুর ক্লাসে মানে হচ্ছে ক্লাসের শুরুতে বলছিলাম যে বাংলাদেশের মোট 61টা জেলা কি? 61টি জেলা আর্সেনিক আক্রান্ত। 3টা জেলা আর্সেনিক মুক্ত। জেলা 3টার নাম কি? রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। আচ্ছা, এরপর দেখো এখন আমরা যেটা পড়বো যে ওই যে আর্সেনিক আক্রান্ত আছে 61টা জেলা, এর মধ্যে আর্সেনিক আক্রান্ত প্রথম যে জেলাটা, আর্সেনিক আক্রান্ত প্রথম যে জেলাটা তার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। আর্সেনিক আক্রান্ত প্রথম জেলাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এইটা আমরা কীভাবে মনে রাখবো? দেখো আমরা মনে রাখবো যে আর্সেনিকে গাড়ি চাপা, আর্সেনিকে গাড়ি চাপা খাইছে, ঠিক আছে? আর্সেনিকে গাড়ি চাপা। তো এই আর্সেনিক হচ্ছে আমাদের আর্সেনিক, চাপা হয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ। এক্সট্রা আমরা আরও একটা মনে রাখবো, সেটা এই গাড়ি।
গাড়ি হয়েছে গৌর। তোমরা এরপর যখন বাংলাদেশের প্রাচীনকালের ইতিহাস পড়বা তখন দেখবা যে বাংলাদেশের গৌর জনপদ হয়েছিল। তো এই গৌর জনপদটা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে। গৌর জনপদটা কোথায় হয়েছিল? চাঁপাইনবাবগঞ্জে। তো আমরা মনে রাখবো যে আর্সেনিকে গাড়ি চাপা খাইছে, আর্সেনিকে গাড়ি চাপা খাইছে। তো এই আর্সেনিক আক্রান্ত প্রথম জেলা আবার হয়েছে আমাদের হচ্ছে গৌর জনপদ, দুইটাই হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের সিল্ক সিটি। দেখো রাজশাহীকে আমরা আগেই বলছিলাম যে হচ্ছে শাহেনশাহ, হ্যাঁ শাহেনশাহ, ওর গরম বেশি, ও হচ্ছে সবচেয়ে উষ্ণতম জেলা। তো এই শাহেনশাহ আবার কি, তার তো অনেক ধন দৌলত, অনেক টাকা পয়সা। তো উনি সিল্কের কাপড় ছাড়া কিছু পরে না, সিল্ক ছাড়া অন্য কাপড় পরে না, অন্য কাপড় পরে না। তো শাহেনশাহ সিল্কের কাপড় পরে। তো শাহেনশাহ থেকে রাজশাহী, সিল্ক থেকে সিল্ক সিটি। তাহলে সিল্ক সিটি কোনটা? রাজশাহী। সিল্ক সিটি কোনটা? রাজশাহী। এটা কি এখন আর ভুলে যাবা? তোমাদের এক্সামে যদি আসে যে সিল্ক সিটি কোনটা, সিল্ক দেখে তোমাদের কি মনে পড়বে? শাহেনশাহ পড়বে সিল্ক, এবং শাহেনশাহ মানে কি? রাজশাহী। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে একটু আগে যে কোশ্চেনটা জিজ্ঞেস করছিলাম যে ৭১-এ কোন জেলাটা প্রথম শত্রুমুক্ত হয়? তো আমরা এটা কি মনে রাখবো যে যশোরের মানুষের জোশ বেশি, যশোর থেকে হচ্ছে আমাদের যশোরের জোশ বেশি, আমাদের হচ্ছে জোশ বেশি, জোশ বেশি। তো ওরা সবার আগে পাকিস্তানিদের হারাই দিছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ডেটটা একটু মনে রাখা লাগে, ৬ ডিসেম্বর। ৬ ডিসেম্বর আমাদের যশোর শত্রুমুক্ত হয়, ৬ ডিসেম্বর যশোর শত্রুমুক্ত হয়। এবং এই যশোরের মানুষের জোশ বেশি, তো যশোর সবার প্রথম শত্রুমুক্ত হয়। এরপর কি আছে দেখো, এরপর আছে বাংলার কুয়েত সিটি বলা হয় কাকে? দেখো খুলনায় কুয়েট আছে, তোমরা সবাই জানো না? কুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েট। তো কুয়েট থেকে আমরা মনে রাখবো কুয়েত, কুয়েট থেকে কি মনে রাখবো? কুয়েত। তাহলে কুয়েত সিটি কোনটা? তাহলে খুলনা। কুয়েট কোথায়? খুলনায়, তাহলে কুয়েত সিটি খুলনা। এরপর সাগরকন্যা বলা হয় কাকে? আমরা জানি সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে। কুয়াকাটা কোথায় অবস্থিত? পটুয়াখালী। তাহলে সাগরকন্যা কুয়াকাটা, সাগরকন্যা কুয়াকাটা কোথায় অবস্থিত? পটুয়াখালী। পটুয়াখালীতে আবার পায়রা সমুদ্র বন্দর আছে, এটাও আমরা একসাথে দেখে যাব। এরপর দেখো পৃথিবীর সবচেয়ে বড় মানে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোনটা? কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। এটা কিন্তু একদম ভাইটাল একটা ইনফরমেশন যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটা। নামাজের ব্রেক, আচ্ছা আমাদের আর ৫ মিনিটের মতো লাগবে, ঠিক আছে, এর মধ্যে আমাদের ক্লাস হয়ে যাবে আনে। আচ্ছা, তাহলে পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার। এবং এই কক্সবাজার কি, কক্সবাজার দৈর্ঘ্যটা মনে রাখবা যে ১২০ কিলোমিটার। এবং এই কক্সবাজারে একটা ঝর্ণা আছে যার নাম হচ্ছে হিমছড়ি ঝর্ণা। কক্সবাজারে একটা ঝর্ণা আছে হিমছড়ি ঝর্ণা, এবং কক্সবাজারের দৈর্ঘ্য কতটুকু? ১২০ কিলোমিটার, ১২০ কিলোমিটার। এরপর আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বাংলাদেশের, ঠিক আছে, এটা আমরা তো সব বাংলাদেশ নিয়ে পড়তেছি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং বিজয় কোথায় অবস্থিত? বান্দরবান। এগুলো তোমাদের একটু জানার কথা, তো এটা একটু পড়ো যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং বিজয় কোথায় অবস্থিত? বান্দরবনে। আচ্ছা, আমাদের আরেকটু ইনফরমেশন আছে, তোমাদেরকে একটু গ্যাপ লাগবে। তোমাদেরকে একটু গ্যাপ লাগবে নাকি হচ্ছে আমি এটা পড়াই দেবো? আমাদের 10 মিনিটের মতো লাগবে, বুঝছো? আর তোমরা আমাকে বলো তো একটু যে তোমাদের গ্যাপ প্রয়োজন আছে কি না। 5 মিনিট কি গ্যাপ দিব নাকি 5 মিনিটের মধ্যে পড়াটা শেষ করে দেবো? আচ্ছা, আমাদের কতটুকু আছে পড়া? এই যে আমাদের এইটা আছে আর এই পেজটা আছে। আচ্ছা, লেট হবে না, আমাদের 5 মিনিটের মধ্যে বা ৫-৬ মিনিটের মধ্যে হয়ে যাবে না, আমি শেষ করে দিই। এখন 5 মিনিটের জন্য এখন ব্রেক দিয়ে লাভ নাই। তোমরা নামাজটা আমরা পড়বো অনেক, নামাজ এই যে 5 মিনিটের মধ্যে শেষ করে তারপর পড়বো অনেক। দেখো তো এরপর কি বলছে, নিরক্ষর মুক্ত প্রথম জেলা, অর্থাৎ বাংলাদেশের কোন জেলাটা প্রথম নিরক্ষর মুক্ত ছিল? তো এইটা আমরা মনে রাখবো মাগুরা। এটা আমি মনে রাখছিলাম কি দিয়ে জানো? আমাদের যে সাকিব আল হাসান আছে না, আমার অন্যতম ফেভারিট ক্রিকেটার ছিল, বাট এই 24-এর এই আন্দোলনের পর, জুলাইয়ের আন্দোলনের পর থেকে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। হোয়াট এভার, যে সাকিব আল হাসান থেকে আমরা মনে রাখবো যে সাকিবের জেলা তো মাগুরা, তো সাকিবের জেলা হয়েছে গিয়া সবার আগে নিরক্ষর মুক্ত হয়েছে। এটা মনে রেখে দিয়েছিলাম আর কি, যে নিরক্ষর মুক্ত হয়েছে সাকিবের জেলা মাগুরা।
আচ্ছা, এরপর দেখো এইখান থেকে আমাদের একটু ইম্পর্টেন্ট জিনিস আসছে, বাট একটু হয়তো এলোমেলো হয়ে যায়। আমরা আজকে একটু গল্প দিয়ে এটা একটু মুখস্থ করে নেই। আগে দেখো, জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ জেলা, উপজেলা, সবচেয়ে ছোট বিভাগ জেলা, উপজেলা। দেখো আমরা কি জানি, বাংলাদেশের মানুষ কি করে, সবাই ঢাকা ছোটে না, তো এজন্য ঢাকা অনেক মানুষ, তো জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ হবে ঢাকা। এটা তো আমাদের কোনো গল্প টল্প মনে রাখা লাগে না, যে সব মানুষ ঢাকা ছোটে, তো সবচেয়ে বড় বিভাগ হবে জনসংখ্যার দিক থেকে ঢাকা। জেলা হবে ঢাকা, যেহেতু ঢাকায় জেলা আছে তো ঢাকাই। উপজেলা হয়েছে গাজীপুর সদর। উপজেলা কি? গাজীপুর সদর। ওই যে গাজী যারা যুদ্ধ করে বেঁচে আছে এখনও, তারা এখনও রয়ে গেছে না, তো অনেক গাজী রয়ে গেছে, তার মানে অনেক মানুষ ওইখানে। তো গাজীপুর সদর হয়েছে জনসংখ্যার দিক থেকে, উপজেলার দিক থেকে সবচেয়ে বেশি, জেলার দিক থেকে ঢাকা, আর বিভাগ বললেও ঢাকা। এরপর দেখো, যদি বলে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট বিভাগ কোনটা, আমরা মনে রাখবো কি জানো? আমি নিজেই বরিশালের মানুষ, তো আমরা মনে রাখবো যে বরিশালের মানুষ হচ্ছে চাপাবাস। বরিশালের মানুষ কি? চাপাবাস। তো এই জন্য বরিশালে কেউ যাইতে চায় না, কেউ যেতে চায় না। বরিশালের মানুষ চাপাবাস, বরিশাল কেউ যেতে চায় না, তার মানে এখানে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম হবে বরিশালে। আচ্ছা, এটা জানলাম। এরপর দেখো, যদি বলে জেলা, জেলা বললে বান্দরবন। এখন যার নাম বান্দর, সেখানে কি মানুষ থাকবে? এখানে তো বান্দর থাকে, হ্যাঁ, এখানে তো মানুষ থাকে না, এখানে কি থাকে? বান্দর থাকে, মানুষ থাকে না, তার মানে জনসংখ্যার দিক থেকে এ কী হবে? সবচেয়ে কম, সর্বনিম্ন। আর উপজেলা বললে এটা ওই বান্দরবনের আরেকটা আমাদের স্থান, থানচি। থানচি বান্দরবন, এটা মনে রাখো। আচ্ছা, তাহলে কি বললাম? জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি বললে সব মানুষ ঢাকা ছোটে, তার মানে বিভাগ ঢাকা। জেলা বললে ঢাকায় যেহেতু জেলা আছে তাহলে ঢাকা। আর উপজেলা বললে ওই যে যুদ্ধের সময় যারা গাজী ছিল, তারা অনেক গাজী এখনও বেঁচে আছে, তার মানে গাজীপুর। আর সর্বনিম্ন বললে বরিশালের মানুষ চাপাবাস, কেউ যাইতে চায় না, তার মানে হচ্ছে বরিশাল সর্বনিম্ন বিভাগ বললে। জেলা বললে বান্দরবনে বান্দর থাকে, মানুষ তো থাকে না, তার মানে মানুষ কম হয়েছে জেলায়, বান্দরবন। আর যদি উপজেলা বলে বান্দরবনের থানচি উপজেলা। আচ্ছা, এরপর দেখো, এরপর কি আছে? এরপর আছে আমাদের আয়তনে। হ্যাঁ, আয়তনে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? আচ্ছা, বলছো ক্লাসটা কি রোজ কখন শুরু হবে? আচ্ছা, তুমি হচ্ছে কি আমাদের টেলিগ্রামে কি যুক্ত আসছো? না হলে হচ্ছে গিয়ে গ্রুপে একটা মেসেজ দিব, আমরা হচ্ছে গিয়ে বলে দেবো না। আজকে আমরা শুরু করছি 5টায়, এরপর আমাদের একটু চেঞ্জ হবে মোস্ট প্রবাবলি আমাদের টাইম। আচ্ছা দেখো, তো আয়তনের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, সবচেয়ে বড় বিভাগ হয়েছে চট্টগ্রাম। দেখো চট্টগ্রামে অনেক পাহাড় না, পাহাড় পাহাড়, তো পাহাড়েই তো জায়গা বেশি দখল করে ফেলে, তো অনেক পাহাড়, এই কারণে আমরা মনে রাখবো যে চট্টগ্রাম হয়েছে সবচেয়ে বড় জায়গায় আয়তনে। জেলা রাঙামাটি। দেখো মাটি মাটি মাটি, অনেক মাটি, মাটি মাটি মাটি, হ্যাঁ অনেক মাটি, তো এই কারণে কি হবে? মাটির জন্য হবে রাঙামাটি। তাহলে যদি আয়তনে সবচেয়ে বড় বলে, যেথায় পাহাড় আছে, পাহাড় আছে মানে জায়গা বেশি, তার মানে চট্টগ্রাম। জেলা বললে যেখানে মাটি আছে, মাটি আছে মানে রাঙামাটি। আর যদি উপজেলা বলে, এই উপজেলাটা লাগে না, বাট মনে রাখো যে শ্যামনগর, সাতক্ষীরা, শ্যামনগর, এটা একটু মনে রাখো, লাগে না বাট এটা একটু মনে রাখো। আচ্ছা, আর যদি আমাদের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট বলে, আমরা এটা বলে আসছিলাম যে ময়মনসিংহ সবার শেষে বিভাগ হয়েছে, সবার শেষে হয়েছে বিভাগটা। এখন সবার শেষে কেন? কারণ ওর জায়গা বেশি নাই, তো শেষে ওরে একটু করুণা কইরা বলছে যা তোরে বিভাগ করে দিলাম, তাহলে ময়মনসিংহ হয়েছে সবচেয়ে ছোট বিভাগ। এরপর কি আছে দেখো, জেলা বললে নারায়ণগঞ্জ, উপজেলা বললে শায়েস্তাগঞ্জ। ও এত ছোট যে ওকে শায়েস্তা করা যায়, ঠিক আছে, ওকে শায়েস্তা করা যায়, শায়েস্তা করে, এত ছোট এই কারণে। নারায়ণগঞ্জ থেকে আমরা মনে রাখবো যে নারায়ণের আর দিন নাই, ঠিক আছে, নারায়ণের আর দিন নাই, দিন নাই। তাহলে কি বলছি? আয়তনের ক্ষেত্রে, আচ্ছা আয়তনের ক্ষেত্রে বিভাগ বেশি, সবচেয়ে বড় বিভাগ বললে যেথায় পাহাড় আছে, তাহলে চট্টগ্রাম। জেলা বললে যেথায় মাটি আছে, তাহলে রাঙামাটি। আর স্থান বললে এটা একটু মনে রাখো যে শ্যামনগর, সাতক্ষীরা, শ্যামনগর। আর আয়তনের ক্ষেত্রে যদি সর্বনিম্ন বলে, তাহলে কোথায়? যারা সবার শেষে বিভাগ বানাইছি, ময়মনসিংহ। যদি জেলা বলে, তাহলে যার কোনো বেল নাই বা যার কোনো দাম নাই, নারায়ণগঞ্জ। আর উপজেলা কোনটা? যাকে আমরা শায়েস্তা করতে পারি, শায়েস্তাগঞ্জ, ঠিক আছে। তো এটা একটু হচ্ছে গিয়ে এক্সাম হলে গিয়ে যখন দেখবা যে আসছে যে নিচের কোন স্থানে সবচেয়ে বেশি মানে সর্বনিম্ন জনসংখ্যার বিভাগ কোনটা, তো তোমরা তো তখন মনে পড়বে যে মানুষ যায় না কোথায়? যেখানে চাপাবাস আছে। চাপাবাস কোথায়? আমাদের বরিশালে, আমাদের বরিশাল, ঠিক আছে, তো এই কারণে বলবা যে বরিশাল। আচ্ছা আচ্ছা, এরপর দেখো এইখান থেকে আমাদের একটু জানতে হয় যে বাংলাদেশের
দেখো এখান থেকে জানা লাগে যে বাংলাদেশের উত্তরের জেলা কোনটা, উত্তরের থানা কোনটা, উত্তরের স্থান কোনটা, আবার দক্ষিণের জেলা কোনটা, দক্ষিণের থানা কোনটা, দক্ষিণের স্থান কোনটা, এভাবে আমাদের চারটায় একটু মোটামুটি একটু জানতে হয়। তো একটু দেখো আমরা এইগুলা কীভাবে মনে রাখতে পারি। আমরা মনে রাখবো যে দেখো প্রথম যে আমাদের পঞ্চগড়ের কথা আছে, আমরা কি মনে রাখছিলাম যে উত্তরে উত্তরে গড়গড়ায়, উত্তরে গড়গড়ায়। তাহলে উত্তরে কোথায়? গড়গড়ায় মানে হচ্ছে কি পঞ্চগড়, পঞ্চগড়। এরপর দেখো আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে আমরা পঞ্চতন্ত্রের বাংলা নাম শুনছি না, পঞ্চতন্ত্রের, আচ্ছা এটা আমরা মনে রাখবো যে পঞ্চতন্ত্রের বাংলা। আচ্ছা আরেকটা মনে রাখতে পারি যে পঞ্চতন্ত্রের জায়গা বাংলা, এটা একটু এক্সট্রা মনে রেখে দেবো, পঞ্চতন্ত্রের জায়গা বাংলা। তো পঞ্চ দিয়ে আমরা কি মনে রাখবো? পঞ্চগড়। তন্ত্র দিয়ে মনে রাখবো তেঁতুলিয়া। পঞ্চতন্ত্রের জায়গা দিয়ে মনে রাখবো জায়গিরজোত, বাংলা দিয়া বাংলাবান্ধা। তাহলে যদি বলে উত্তরের আমাদের জেলা কোনটা, তাহলে কি মনে রাখবো যে উত্তরে গড়গড়ায়, পঞ্চগড়। এরপর কি মনে রাখবো যে পঞ্চতন্ত্রের জায়গা বাংলা। তাহলে যদি জেলা বলে পঞ্চগড়, থানা বলে পঞ্চতন্ত্র মানে তেঁতুলিয়া, যদি স্থান বলে জায়গা মানে জায়গিরজোত, বাংলা মানে হচ্ছে বাংলাবান্ধা। আচ্ছা এরপর আছে দেখো দক্ষিণে। দক্ষিণেরটা আমরা মনে রাখবো যে দক্ষিণে হয়েছে গিয়া কক্সে মানে কক্সবাজারে টক্কনাথ ছোটাছুটি করে, ঠিক আছে, ছড়ে, মানে আমরা ছাড়িয়ে দিলাম কক্সে টক্কনাথ ছড়ে। কক্সে দিয়ে আমরা মনে রাখবো কক্সবাজার, টক্কনাথ দিয়া টেকনাফ, ছড়ে দিয়া ছেড়াদ্বীপ। তাহলে দেখো কি হয়, দক্ষিণের জেলা কক্সবাজার, থানা টেকনাফ, স্থান ছেড়াদ্বীপ। নেক্সট দেখো পূর্বে বললে আমরা মনে রাখবো যে পূরবী নামক একটা মেয়ে আছে, ঠিক আছে, পূরবী নামের একটা মেয়ে আছে, ওকে জিজ্ঞেস করছে যে বান্দর খান, হ্যাঁ বান্দর কি আপনি খান? ও বসে খাই। তো দেখো পূরবী মেয়েটা খুবই বাজে, ও হচ্ছে বান্দর খায়। তো আমরা জিজ্ঞেস করছি পূরবীরে যে পূরবী বান্দর খান? পূরবী বলছে হ্যাঁ খাই। তাহলে দেখো পূরবী থেকে আমরা মনে রাখবো পূর্ব, পূরবী থেকে মনে রাখবো পূর্ব। তাহলে পূর্বে কি আছে? পূরবীরে কি জিজ্ঞেস করছি? বান্দরবন। তাহলে জেলা কোনটা? বান্দরবন। এবার হচ্ছে পূরবী বান্দর খান, খান থেকে মনে রাখবো খানচি মানে হচ্ছে থানচি, থানচি থানচি। ও বলছে হ্যাঁ খাই, খাই থেকে আখাইন ঠং, আখাইন ঠং। তাহলে পূরবী বান্দর খান? ও বলছে হ্যাঁ খাই। তাহলে পূর্বে বান্দরবন, থানচি, আখাইন ঠং। আচ্ছা পশ্চিমের ক্ষেত্রে কি মনে রাখবো? দেখো যে পশ্চিমের, এটা একটু একটা লাইন মনে রেখে দেবো যে পশ্চিমের গঞ্জে গঞ্জে মনসা, গঞ্জে গঞ্জে মনসা, পশ্চিমের গঞ্জে গঞ্জে মনসা। তাহলে পশ্চিম থেকে পশ্চিমে দুইটা গঞ্জ, গঞ্জে গঞ্জে, প্রথম গঞ্জে চাঁপাইনবাবগঞ্জ, পরের গঞ্জে শিবগঞ্জ, প্রথম গঞ্জে চাঁপাইনবাবগঞ্জ, পরের গঞ্জে শিবগঞ্জ। আর মনসা থেকে মনাকষা, মনসা থেকে মনাকষা। একবার আমি একটু রিক্যাপ করি দেখো। যদি বলে উত্তরে, আমরা প্রথমে মনে রাখবো যে উত্তরে গড়গড়ায় ছিল, উত্তরে গড়গড়ায় ছিল, তাহলে উত্তরে পঞ্চগড়। এরপর মনে রাখছি যে পঞ্চতন্ত্রের জায়গা বাংলা, পঞ্চগড়, তন্ত্র থেকে টেকনাফ, জায়গা থেকে জায়গিরজোত, বাংলা থেকে বাংলাবান্ধা। এরপর দক্ষিণে, দক্ষিণে কি আছে আমাদের? কক্সে টক্কনাথ ছড়ে, কক্সবাজার টেকনাফ, ছড়ে থেকে সেরাদ্বীপ। পূর্বে পূরবী মেয়েটার জিজ্ঞেস করছি পূরবী বান্দর খান? অবশ্যই খাই। তাহলে পূরবী থেকে পূর্বে, বান্দর থেকে বান্দরবন, খান থেকে খানচি মানে হচ্ছে থানচি, আর হচ্ছে গিয়া খাই থেকে আখাইন ঠং। পশ্চিমে, পশ্চিমে হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমের গঞ্জে গঞ্জে মনসা। তাহলে পশ্চিমে প্রথম গঞ্জ হয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, পরের গঞ্জ হচ্ছে আমাদের শিবগঞ্জ, মনসা হয়েছে মনাকষা। আচ্ছা এরপর দেখো আমাদের লাস্ট, আমাদের আজকের পড়া যে এশিয়ার, বাংলাদেশ তো বটেই, বাংলাদেশ তো বটেই, এশিয়ারও বৃহত্তম গ্রাম হচ্ছে আয়তনে বানিয়াচং হবিগঞ্জ, হবিগঞ্জের বানিয়াচং, হবিগঞ্জের বানিয়াচং। তো এই বানিয়াচংটা কি বাংলাদেশের তথা এশিয়ার বৃহত্তম গ্রাম আয়তনের দিক থেকে, হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ। তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের পড়া, এর বাইরে আমাদের আর পড়া নাই আজকের জন্য। তো আজকে আমাদের ক্লাসটা একটু ছোটও ছিল, তোমরা এরপর বইলো যে কোন টাইমে ক্লাস নিলে তোমাদের উপকার হয়, আর ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা একটু আমাকে জানাইও। আর হচ্ছে গিয়ে আজকে ক্লাসে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো, আর না হলে আমি রেখে দেই। হ্যাঁ তোমার জেলার নাম পাইছো? আমার বিভাগেরও কিন্তু আমি পচাইছি, ঠিক আছে, আমার বিভাগ হচ্ছে বরিশাল। বরিশালের মানুষ একটু চাপাবাজ, এটা সত্য। তো এই কারণে বরিশালে কেউ আসে না, এখানে বরিশাল কি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট, জনসংখ্যার দিক থেকে সর্বনিম্ন জনসংখ্যা বরিশালে। আচ্ছা
ওকে, আচ্ছা বুঝতে পারছো। হ্যাঁ দেখো, লাইন মনে রাখা ইজি তা ঠিক, মানে হচ্ছে কি এই লাইন মনে রাখার চেয়ে এক্সাক্ট মনে রাখা ইজি। আমি সবসময় এটাই প্রিফার করবো যে এক্সাক্ট যাতে মনে রাখতে পারো। বাট এইগুলা কি হচ্ছে, আমরা অনেক ইনফরমেশন যখন মনে রাখি তখন এগুলো মনে থাকে না। বাট এইগুলো হচ্ছে আমরা লাইন মনে রাখতেছি না ওভাবে, বেসিক্যালি আমরা হচ্ছে গিয়া কাহিনী মনে রাখতেছি। ধরো তুমি একটু মনে রাখবা যে উত্তরে গড়গড়ায় বা বরিশালে মানুষ চাপাবাস, বা হচ্ছে গিয়া বান্দরবনে বান্দর থাকে মানুষ থাকে না। তো যখন তোমার আসলো যে সবচেয়ে মানুষ কম কোন আমাদের হচ্ছে গিয়ে কোন জেলায়, তখন তুমি একটু বান্দরবানের কথা একটু চিন্তা করতে পারো যদি এক্সামে আসে। কারণ হচ্ছে গিয়ে হলে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অনেক কিছু আউলাই যায়, ঠিক আছে? তো এই কারণে আমাদের হচ্ছে গিয়ে, আর যদি এমনিতে মুখস্থ করতে পারো এটা সবচেয়ে ভালো। তো আচ্ছা বুঝতে পারছো বলছো। ওকে, তো আমরা হচ্ছে আজকের ক্লাস এখানে কেটে দেই। আর তোমরা হচ্ছে গিয়ে আচ্ছা থাকো, আল্লাহ হাফেজ।